সবাইকে নমস্কার এবং আদাব। নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের 7 নম্বর অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার এমসিকিউ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের প্রথম টাইপ হইতেছে পদার্থের পরিবর্তন রাসায়নিক বিক্রিয়া শ্রেণী বিভাগ নিয়ে। তো শুরু করি আমাদের প্রথম এমসিকিউ দিয়ে। কি বলছে দেখো, উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায় কি? ভাই দেখো, আমাদের যে বিক্রিয়ার যে দিক, এই বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছিল, তাই না? একটা হইতেছে একমুখী বিক্রিয়া, একটা হইতেছে একমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া যেটাকে আমরা এরকম তীর চিহ্ন দিয়ে প্রকাশ করি, তাই না? আরেকটা হইতেছে কি, আরেকটা হইতেছে উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া এটাকে আমরা এইভাবে চিহ্ন দিয়ে প্রকাশ করি। এখন একমুখী বিক্রিয়া মানে কি ভাইয়া? শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, ঠিক আছে? আর উভমুখী বিক্রিয়া মানে কি? বিক্রিয়ক থেকে উৎপাদও তৈরি হতে পারে, আবার উৎপাদ থেকে আবার বিক্রিয়কও যাইতে পারে, তাই না? উভমুখী মানে হইতেছে এটা। এখন এই যে উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়, কয়ভাবে করা যায়? এটা তো 3 ভাবে করা যায়, ঠিক আছে? এটা 3 ভাবে করতে পারি। তো আমরা প্রথমে লিখি, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা যদি খোলা পাত্রে যদি করি, কোনো বদ্ধ পাত্রে না করে আমরা যদি খোলা পাত্রে যদি করি, তাহলে কি হবে? এটা একমুখীতে রূপান্তরিত হবে, ঠিক আছে? আর আরেকটা কি আছে, যদি অধিক্ষিপ্ত পড়ে, মানে কি? যদি অধিক্ষিপ্ত হলে, অধক্ষিপ্ত হলে মানে কি ভাইয়া? যদি কোনো উৎপাদ বিক্রিয়া হওয়ার পর কোনো উৎপাদ যদি অধক্ষিপ্ত যদি হয়ে যায়, তাহলে বিক্রিয়াটার কি হবে না? পশ্চাৎমুখী হবে না, মানে কি? আর উভমুখী হবে না, এটা একমুখী থাকবে। আরেকটা কি হইতে পারে? আরেকটা হইতেছে উৎপাদকে বিক্রিয়া স্থল থেকে সরালে, বিক্রিয়া স্থল থেকে আলাদা করে। বোঝা গেল? তাহলে কি বললাম দেখো, এই যে উভমুখী বিক্রিয়াকে একমুখী করার এই উপায়গুলো আছে, ঠিক আছে? একটা হচ্ছে খোলা পাত্রে বিক্রিয়াটা ঘটাইতে হবে, বদ্ধ পাত্রে না করে খোলা পাত্রে করতে হবে। কারণ দেখো, উৎপাদে যদি গ্যাস তৈরি হয়, এই গ্যাসগুলা খোলা পাত্রে করার কারণে কি হবে? উপরে উঠে যাবে, ফলে কি হবে না? বিক্রিয়াটা আর রিভার্স হবে না। এরপরে দেখো, অধিক্ষিপ্ত, যদি উৎপাদ যদি অধিক্ষিপ্ত হয়, তাহলে এটা একমুখীতে হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে। এরপর আরেকটা কি আছে, উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে আলাদা করলে। এই 3টা ভাবে আমরা করলে কি করতে পারি? উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। তাহলে দেখো তো আমাদের অপশনে কি কি দেওয়া আছে? বিক্রিয়ক অপসারণ, না বিক্রিয়ক অপসারণ না তো, উৎপাদ অপসারণ করতে পারো। এই উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে আলাদা, উৎপাদকে সরাইতে পারো। যে কোনো একটি উৎপাদ অপসারণ, হ্যাঁ, যে কোনো একটি উৎপাদ অপসারণ, এই যেটা। আর গতে কি বলছে দেখো, তাপ প্রয়োগ, চাপ প্রয়োগ, না এগুলা না। তারপরের প্রশ্নে যাই। আচ্ছা, পরের প্রশ্ন যাই। দেখো এখানে কি বলছে দেখো, CaCO3 মানে কি ভাই? এটার নাম কি? এই যৌগের নাম কি? এই যৌগের নাম হইতেছে ক্যালসিয়াম কার্বনেট থেকে বিক্রিয়া করে। দেখো এই বিক্রিয়াটা দেখো একমুখী, এটা একমুখী বিক্রিয়া না? দেখো একমুখী বিক্রিয়া, আমি কি বলছিলাম একটু আগে। এখান থেকে কি সৃষ্টি হয়েছে ভাইয়া? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়েছে। এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি ঘটে? এই বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি ঘটে? দেখো, উভমুখী বিক্রিয়া হয়, সম্মুখ বিক্রিয়া হয়, পশ্চাৎ বিক্রিয়া হয় না, গ্যাস উৎপন্ন হয় না। দেখো এই যে সম্মুখ পশ্চাৎ মানে কি? এই যে উভমুখী বিক্রিয়া, এই যে উভমুখী বিক্রিয়াকে কীভাবে প্রকাশ করা হয় ভাইয়া? এরকম দিয়ে উভমুখী বিক্রিয়া প্রকাশ করা হয়, তাই না? এই যে এটা, এই যে উপরেরটা, যেখানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, যেখানে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, এটাকে বলা হয় কি? সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া। আর এই যে নিচেরটা, যেখানে উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয়, এটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া, ঠিক আছে? একটু জেনে নিলাম, যারা জানো না একটু জেনে নিলাম। এটাকে বলা হয় পশ্চাৎমুখী বিক্রিয়া। এখন দেখো এই যে বিক্রিয়াটা দেখো, ক্যালসিয়াম কার্বনেট থেকে যখন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড যখন তৈরি হয়, দেখো এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস না ভাইয়া? যদি এই বিক্রিয়াটা যদি খোলা পাত্র যদি হইতো, তাহলে কার্বন ডাইঅক্সাইড কি হইতো? উপরে উঠে যেত। তো যদি চলে যায়, উৎপাদ কি হইলো? বিক্রিয়াস্থল থেকে আলাদা করে ফেলছি, বা গ্যাস আকারে উপরে উঠে গেছে, তাহলে এটা কি হবে? এটা কি আর রিভার্স হবে? রিভার্স হবে না তো। তার মানে কি? এরা একমুখী বিক্রিয়ায় পরিণত হয়ে গেছে। একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এখানে কি বলছে, দেখো প্রথম অপশনে দেখো কি বলছে, উভমুখী বিক্রিয়া হয় না। প্রথমে উভমুখী বিক্রিয়া হবে না, সম্মুখ বিক্রিয়া হয় না। দেখো তো, না সম্মুখ বিক্রিয়া কিন্তু হয়েছে, বিক্রিয়ক থেকে কিন্তু উৎপাদে কিন্তু পরিণত হয়েছে, তাই না? তো সম্মুখ বিক্রিয়া কিন্তু হয়েছে, এখানে হয় না বলছে, এটা ভুল। পশ্চাৎ বিক্রিয়া হয় না। দেখো তো,
উভমুখী বিক্রিয়া না হওয়া মানে কি, এই যে উপরেরটা হয়েছে কিন্তু পরেরটা কিন্তু আর হয় নাই, উৎপাদ থেকে কিন্তু বিক্রিয়কে পরিণত হয় নাই, তাইলে পশ্চাৎ বিক্রিয়া হয় না, এটা কিন্তু সত্য। এরপর দেখো গ্যাস উৎপন্ন হয় না, এই যে গ্যাস উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস উৎপন্ন হয়েছে, তাইলে ঘ নম্বরটা কিন্তু ভুল। বোঝা গেল? আচ্ছা, পরের প্রশ্নে যাই। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে দেখো তো, তোমাদের বইয়ে কি দেওয়া আছে, এই যে তাপ যে উৎপন্ন, মানে তাপের উপর ভিত্তি করে তাপ উৎপন্ন এবং তাপ শোষণ, এটার উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এই যে তাপ উৎপাদী আর তাপহারীর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস কি ভাইয়া? গুরুত্বপূর্ণ জিনিস হইতেছে তাপ উৎপাদীর ক্ষেত্রে, এগুলো মনে রাখতে হবে, এমসিকিউ এবং সিকিউ দুইটার জন্য গুরুত্বপূর্ণ। তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ এর মান কি? তাপ উৎপাদীর ক্ষেত্রে ডেল এইচ এর মান কত? নেগেটিভ। আর তাপহারীর ক্ষেত্রে, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এইচ কি ভাইয়া? পজিটিভ। দেখো এটা মনে রাখার সহজ টেকনিক কি, দেখো আমরা কি জানি, ইলেকট্রন যখন দান করে কি হয়? সে পজিটিভে পরিণত হয় না, ধনাত্মক আয়নে পরিণত হয়। তো দেখো তাপহারী মানে কি? তাপ সে হারাইছে, বা তাপ যদি হারায় তাহলে কি হবে? সে পজিটিভ হবে। এরকম চাইলে মনে রাখতে পারো, ঠিক আছে? আর একটু কথা বলে রাখি, এই যে তোমাদের বইয়ে একটা গুরুত্বপূর্ণ, এই যে তাপ উৎপাদী বিক্রিয়া দুটো দেওয়া আছে, এই দুটো একটু মনে রাখতে হবে। দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ দুইটা নামধারী বিক্রিয়া দেওয়া আছে। একটা হইতেছে হেবার প্রণালী বিক্রিয়া, হেবার প্রণালী বিক্রিয়া, এটা কি? এটা এক ধরনের তাপ উৎপাদী বিক্রিয়া। আরেকটা কি বলা আছে? আরেকটা আছে হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই দুইটা নাম একটু মনে রাখবো, ঠিক আছে? কারণ এগুলো থেকে এমসিকিউ আসে। তো কি বললাম? তাপ উৎপন্ন, তাপ শোষণ, এটার উপর ভিত্তি করে বিক্রিয়া দুই ধরনের, একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান নেগেটিভ, আর তাপহারী বিক্রিয়া ডেল এইচ কি? পজিটিভ। আর দুইটা নামধারী বিক্রিয়া গুরুত্বপূর্ণ, একটা কি? হেবার প্রণালী বিক্রিয়া, আর একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, ঠিক আছে? এতটুকু মনে রাখলে হলো। এখানে আমাকে দেখি আমাদের প্রশ্ন কি বলছে, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি ঘটে? তাপ উৎপন্ন হয়। হ্যাঁ, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হয়। তাপ শোষিত হয়। তাপ শোষিত কখন হয়? যখন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়া তাপটা শোষিত হয়, আর তাপ উৎপাদী বিক্রিয়া তাপটা উৎপন্ন হয়। আনসার হবে ক নম্বরটা। গতে কি বলছে দেখো, তাপ শক্তির পরিবর্তন হয় না। না, তাপ শক্তির পরিবর্তন কিন্তু হয়। ডেল এইচ এর মান ধনাত্মক, দেখো তাপ উৎপাদী বলে কি হবে? ডেল এইচ নেগেটিভ হবে। এখানে ধনাত্মক বলছে, এটা কিন্তু ভুল। ধনাত্মক কার ক্ষেত্রে? তাপহারীর ক্ষেত্রে। তাহলে আনসার হবে শুধুমাত্র ক নম্বরটা। পরের প্রশ্নে যাই, কি বলছে দেখো, কোনটি তাপ উৎপাদী বিক্রিয়া? কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া? দেখো আমি একটু আগে কি বলছিলাম ভাইয়া, এই যে দুইটা নামধারী বিক্রিয়া আছে, একটা হইতেছে তোমার হেবার প্রণালী বিক্রিয়া, এগুলো থেকে প্রশ্ন একটা না একটা থাকবেই। হেবার প্রণালী বিক্রিয়া, তাই না? এটা বলছিলাম। এখন এই যে হেবার প্রণালী বিক্রিয়া জিনিসটা কি, এটা আমাকে একটু জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখন দেখেন কি হয়, এই যে নাইট্রোজেন কি করে? হাইড্রোজেনের সাথে যোগ করে বিক্রিয়া করে সে কি তৈরি করে? NH3, মানে কি? অ্যামোনিয়া সৃষ্টি করে, ঠিক আছে? তো এটা হইতেছে হেবার প্রণালী বিক্রিয়া। এখানে আরও কিছু জিনিস মনে রাখতে হবে। কি কি জিনিস? এই যে হেবার প্রণালী বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কি থাকে? আয়রন থাকে। প্রভাবক হিসেবে কি থাকে? আয়রন থাকে। কত চাপ থাকে ভাই? সবগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। এই বিক্রিয়াটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? এখানে বলতেছি 200 থেকে 250 ATM চাপ লাগে, ঠিক আছে? আর তাপমাত্রাটি মনে রাখবা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে? তারপর কী বললাম দেখো, এই যে হেবার প্রণালী বিক্রিয়া, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন মিলে কি তৈরি করে? NH3, মানে কি? অ্যামোনিয়া সৃষ্টি করে। এখানে কোন প্রভাবক কাজ করে? আয়রন প্রভাবক কাজ করে। কত চাপ? 200 থেকে 250 ATM। আর তাপমাত্রা কত? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আরেকটা জিনিসও মনে রাখতে হবে, এখানে আমি কি বলছিলাম? ডেল এইচ কি? এই যে হেবার প্রণালী বিক্রিয়াটা কি? তাপ উৎপাদী না? তাহলে কি হবে? ডেল এইচ হবে নেগেটিভ। তাহলে এখন ডেল এইচের মান কত? -92 কিলোজুল। এটা একটু মনে রাখতে হবে, -92 কিলোজুল, ঠিক আছে?
আচ্ছা ভাইয়া, এই বিক্রিয়া সম্পর্কে তোমাদের খুঁটিনাটি সব কিছু জানতে হবে। এখন দেখো একটা জিনিস দেখো, আমরা যদি এই বিক্রিয়াকে আমরা যদি সমতাকরণ করি, একটা জিনিস দেখো তো, এখানে নাইট্রোজেন 2টা আছে, এখানে নাইট্রোজেন 1টা, এখানে আমি 2 দিয়ে দিলাম। এখন 2 দেওয়ার কারণে হাইড্রোজেন কয়টা হয়ে গেল? 3 দুগুণা 6টা হয়ে গেল। এখানে 2টা আছে, তো সামনেটা 3 দিয়ে দিব, শেষ। আর কোনো কিছু জানতে হবে না। তাহলে দেখো এই যে হেবার প্রণালী বিক্রিয়ায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন 3 মোল হাইড্রোজেন মিলে 2 মোল অ্যামোনিয়া সৃষ্টি করে। এখানে কোন প্রভাবক কাজ করে? আয়রন প্রভাবক কাজ করে। কত চাপ? 200 থেকে 250 atm চাপ। কত তাপমাত্রা? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে কি হবে? ডেলেজ হবে নেগেটিভ। মান কত? -92 কিলোজুল। ঠিক আছে ভাইয়া, এতটুকু জানলে হয়ে গেল। এরপরে আরেকটা যে বললাম, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। এখন প্রশমন বিক্রিয়া মানে কি ভাইয়া? মানে হইতেছে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি সৃষ্টি করবে। অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি করবে? লবণ আর পানি সৃষ্টি করবে, উৎপাদ হিসেবে লবণ আর পানি তৈরি করবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা তোমাদের একটা প্রশমন বিক্রিয়া দেখাই। এই যে দেখো HCl, এটা কি ভাইয়া? এটার নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি এক ধরনের অ্যাসিড, তাই না? এটা হইতেছে অ্যাসিড এক ধরনের। এটার সাথে কি করে? NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা কি? বেজ বা কি ক্ষার, তাই না? এটা বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ আর পানি সৃষ্টি করবে। কি সৃষ্টি করবে? NaCl প্লাস কি? H2O। NaCl মানে কি? সোডিয়াম ক্লোরাইড, যেটা খাবার লবণ। আর কি সৃষ্টি করবে? পানি। তো এইটা হইতেছে তোমার প্রশমন বিক্রিয়া। এই যে উপরের 2টা বিক্রিয়া, এই 2টা হইতেছে এক ধরনের তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমাকে দেখো তো, এখানে প্রশ্ন দেখো তো, এই যে তোমাদের দেখো, এই যে ঘ নম্বরে N2 আর H2 মিলে কি সৃষ্টি করছে? NH3। এটা কোন বিক্রিয়া ভাইয়া? এই যে হেবার প্রণালী বিক্রিয়া। এই কারণে এটা বললাম, ঠিক আছে? কারণ আসলে এই 2টা বিক্রিয়া থেকে, তাপ উৎপাদী থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তাহলে আনসার কোনটা হবে? এই যেটা। তাহলে বাকিগুলা কি ভাইয়া? বাকিগুলা হইতেছে তোমার তাপহারী বিক্রিয়ার মধ্যে পড়বে, ঠিক আছে? আচ্ছা, আমাকে এই বিক্রিয়া একটু ভালোভাবে সব কিছু জিনিস মনে রাখতে হবে। এখানে যা যা লিখছি সবগুলো গুরুত্বপূর্ণ, এগুলো বাইরে প্রশ্ন আসবে না, আসলে এখান থেকে আসবে। পরের প্রশ্ন যাই, দেখো তো কি বলছে। নিচের কোনটির ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে? নিচের কোনটির ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে? আচ্ছা, এখন দেখো তোমাদের একটা আমি এটা ক্রম লিখে দেই। এটা মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা দেখো, এটা হইতেছে লিনাকে ছন্দ, এটা ছন্দ। লিনাকে কানা ম্যাগাইভার এলো যেন ফিরে টিন, আমি বলতেছি বলে কি, আমি বলতেছি টিন পাবে হাই, পাবে হাই কালো হাজি আজ পিটাবে আমায়। শেষ। দেখো কি বললাম, দেখো এই যে কি বলছি ভাইয়া? লিনাকে কানা ম্যাগাইভার এলো যেন ফিরে টিন পাবে হাই কালো হাজি আজ পিটাবে আমায়। এটা মানে কি? দেখো ভালো করে একটু বুঝো। এই যে লিনা, লিনা দিয়ে কি? লিনা দিয়ে হইতেছে লিথিয়াম। লিনা দিয়ে কি? লিনা দিয়ে হইতেছে লিথিয়াম। কে দিয়ে কি ভাইয়া? পটাশিয়াম। কা দিয়ে কি? কা দিয়ে হইতেছে ক্যালসিয়াম। না দিয়ে কি ভাইয়া? না দিয়ে হইতেছে সোডিয়াম। না দিয়ে হইতেছে সোডিয়াম। ম্যাগাইভার দিয়ে কি? ম্যাগনেসিয়াম। এলো দিয়ে কি? এলো দিয়ে কি? অ্যালুমিনিয়াম। জেন দিয়ে কি? জেন দিয়ে হইতেছে জিঙ্ক। ফিরে দিয়ে কি? আয়রন। টিন মানে কি? এসএন, স্টেনাম টিন আমরা বলি এটাকে। এরপরে পাবে, পাবে মানে কি? লেড।
আচ্ছা লেড পিবি, এই যে পাবে মানে কি, এই যে পিবি। এবার হাই, হাই দিয়ে কি হবে, হাইড্রোজেন। কালো হাজি, কালো দিয়ে কি হবে, কপার। হাজি দিয়ে কি হবে, মার্কারি। আজ দিয়ে কি হবে, সিলভার বা আর্জেন্টাম। পিটাবি দিয়ে কি হবে, প্লাটিনাম। এরপর আমাই দিয়ে কি হবে, অরাম বা গোল্ড। ঠিক আছে, তো শর্টকাটে একটু আবার বলি। লিনাকে কানা মেগাইবার এলো যেন, ফিরে টিন পাবে হাই, কালো হাজি আজ পিটাবে আমায়। লিনা দিয়ে লিথিয়াম, কে দিয়ে পটাশিয়াম, কা দিয়ে ক্যালসিয়াম, না দিয়ে সোডিয়াম, মেগাইবার দিয়ে ম্যাগনেসিয়াম, এলো দিয়ে অ্যালুমিনিয়াম, যেন দিয়ে জিঙ্ক, ফিরে দিয়ে আয়রন, টিন দিয়ে টিন, পাবে দিয়ে লেড, হাই দিয়ে হাইড্রোজেন, কালো দিয়ে কপার, হাজি দিয়ে মার্কারি, এরপরে আঁচ দিয়ে সিলভার, পিটাবে দিয়ে প্লাটিনাম, আমায় দিয়ে গোল্ড বা অরাম। তো এই যে ক্রমটা, এটা কিসের ক্রম ভাইয়া, এটা হইতেছে ধাতুর সক্রিয়তার ক্রম। ধাতুর সক্রিয়তার ক্রম, ধাতুর সক্রিয়তার ক্রম। এখানে কার বেশি ভাইয়া, সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি হইতেছে এই যে লিথিয়ামের। সবচেয়ে বেশি কার, সবচেয়ে বেশি হইতেছে লিথিয়ামের। আর সবচেয়ে কম কার, এই যে অরাম গোল্ডের। এখানে দেখো আমার প্রশ্ন কি বলছে, নিচের কোনটির ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া ঘটতে পারে। ভালো করে একটু খেয়াল করো, দেখো এখানে ম্যাগনেসিয়াম সালফেট আর এখানে আয়রন আছে। ম্যাগনেসিয়াম এখানে আয়রন, দেখো তো ম্যাগনেসিয়াম এখানে কোথায় আছে, এই যে ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম। আর আয়রন কোথায়, এখানে। তাহলে দেখো আয়রনের চাইতে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা বেশি। আয়রনের চাইতে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা বেশি, এ কারণে কি করবে, আয়রন ম্যাগনেসিয়ামকে সরাইতে পারবে না, প্রতিস্থাপন করতে পারবে না। বোঝা গেল, তাইলে এটা কিন্তু হইতেছে না, এটা হইতেছে না। এরপরেটাতে যাই, দেখো জিঙ্ক সালফেট আর আয়রন দেওয়া আছে। জিঙ্ক কোথায়, এই যে জিঙ্ক। আর আয়রন কোথায়, এই যে আয়রন। তাহলে দেখো তো আয়রনের চাইতে জিঙ্কের সক্রিয়তা বেশি, তাহলে কি করতে পারবে না, আয়রন জিঙ্ককে প্রতিস্থাপিত করতে পারবে না। তাহলে আমার এটাও কিন্তু হইতেছে না। এরপরটা দেখি ম্যাগনেসিয়াম আর লেড। ম্যাগনেসিয়াম কোথায় পায়, এই যে ম্যাগনেসিয়াম। আর লেড কোথায়, এই যে লেড। ঠিক আছে, দেখো লেডের চাইতে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা বেশি, তাহলে লেড কিন্তু ম্যাগনেসিয়ামকে প্রতিস্থাপিত করতে পারবে না, তাহলে এটাও হইতেছে না। এরপরটা যাই কপার সালফেট আর আয়রন। কপার কোথায় আছে দেখো তো, কপার, এই যে কপার, এখানে কপার। আর আয়রন কোথায়, এই যে এখানে আয়রন। দেখো তো কপারের চাইতে আয়রনের সক্রিয়তা বেশি না, তাহলে কিন্তু আয়রন কিন্তু এখানে কপারকে কিন্তু প্রতিস্থাপিত করতে পারবে। ফলে এখানে কি সৃষ্টি হবে ভাইয়া, এখানে এই যে কপার সালফেট, এটার সাথে যখন আয়রন যখন বিক্রিয়া করবে, তখন এই যে কপারকে প্রতিস্থাপিত করে সে কী হবে, আয়রন ফেরাস সালফেট। ফেরাস সালফেট আর কপার এটা হয়ে যাবে। ঠিক আছে, এই যে প্রতিস্থাপিত করে ফেলছে। তো আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া কে কাকে প্রতিস্থাপিত করবে, এটা জানার জন্য আমাদের এই ছকটা ভালো করে বুঝতে হবে, কে আগে কে পরে। তো শর্টকাটটা কি, লিনাকে কানা মেগাইবার এলো যেন, ফিরে টিন পাবে হাই, কালো হাজি আজ পিটাবে আমায়। একটু কষ্ট করে মনে রাখতে হবে, তাইলে বাকিগুলো সব সহজ। ঠিক আছে, তার আনসার হবে গ নম্বরটা। পরের প্রশ্নে যাই, নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ। নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ। দেখো তো হাইড্রোজেন ও অক্সিজেনের মাধ্যমে পানি তৈরি। দেখো তো হাইড্রোজেন আর অক্সিজেন মানে কি ভাইয়া, এই যে হাইড্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস, তারা মিলে কি তৈরি করে, পানি। মানে কি, এটা লিকুইড না, তরল না। গ্যাস, গ্যাসের সাথে গ্যাস আর লিকুইড, এটা তো তোমার ভৌত না, এটা তো রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, এরপর দেখো লোহায় মরিচা পড়া। আচ্ছা মরিচার সংকেত কি তোমরা জানো সবাই, মরিচার সংকেত, এটা এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে, তাই না, অনেক সময় আসে। মরিচার সংকেত কি, যারা জানো না তোমাদের বইয়ে দেওয়া আছে, একটু লিখে নাও। Fe2O3NH2, এখানে N এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 যা কিছু হইতে পারে। তো এইটা হইতেছে কি, এটা হইতেছে মরিচার সংকেত। আচ্ছা এরপরে দেখো এটাও কি, এই যে লোহায় মরিচা পড়া, এটাও কি, এটা রাসায়নিক পরিবর্তন। এরপর দেখো তো মোমবাতি জ্বালানো। মোমবাতি জ্বালানো এটা কি ভাই, রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ে। ঘ নম্বর কি বলছে দেখো, জলীয় বাষ্পকে খুব ঠান্ডা করে বরফ তৈরি। হ্যাঁ, এই যে বরফকে গরম করে পানিতে তরলে পরিণত করা, তরলকে আবার গরম করে বাষ্পে পরিণত করা। ঠিক আছে, এগুলা কি, এগুলো হচ্ছে তোমার ভৌত পরিবর্তনের মধ্যে পড়ে। এগুলা ভৌত পরিবর্তনের মধ্যে পড়ে, আর বাকিগুলো সবগুলাই কি, রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে,
আচ্ছা দেখো, এখানে আমার কিছু প্র্যাকটিস দেওয়া আছে। মোম জ্বালানোর সময় কিছু অংশ গলে যায়, এটি কোন ধরনের পরিবর্তন? দেখো তো, আমরা এই যে মোমবাতি, এই যে মোমবাতি জ্বলতেছে, ঠিক আছে, তো মোমবাতি জ্বলার সময় কি হবে, কিছু অংশ এদিকে গলে গলে যাবে, এই যে কিছু অংশ গলে গলে এদিকে থাকবে, তাই না? আমরা এগুলো দেখি না। আচ্ছা দেখলাম। আবার দেখো তো, এই যে ধোঁয়াকারে কিছু অংশ ধোঁয়াকারে উঠতেছে, এগুলো কি? এগুলো কার্বন ডাইঅক্সাইড, তাই না? তো এইখানে কি তোমার ভৌত পরিবর্তন হইতেছে? এই যে গলাটা কি, এটা ভৌত পরিবর্তনের মধ্যে পড়ে। আর এই যে গ্যাস আকারে যে উঠতেছে, এগুলো কি? রাসায়নিক পরিবর্তনের মধ্যে পড়ে, ঠিক আছে? তো এই যে মোম জ্বালানোর সময় কিছু অংশ গলে যায়, এগুলো ভৌত এবং রাসায়নিকের মধ্যে পড়তেছে, ঠিক আছে? কারণ তো কার্বন ডাইঅক্সাইড তো নির্গত হইতেছে। আমরা পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখানে আমাদের নতুন একটা টাইপ, এটা হইতেছে রেডক্স বিক্রিয়া। তো দেখো, রেডক্স বিক্রিয়া জিনিসটা কি? রেডক্স বিক্রিয়ার সংজ্ঞাটা কি ভাইয়া? রেডক্স বিক্রিয়ার সংজ্ঞাটা হইতেছে কি, যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হবে, তাই না? সেটাকে আমরা রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ বিক্রিয়া বলি। তো এখানে প্রশ্ন কি বলছে দেখো, যে বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ঘটে, কী ধরনের বিক্রিয়া বললে তাকে বলা হয় রেডক্স বিক্রিয়া। ভাইয়া এই যে জারণ বিজারণ যুগপৎ মানে কি? মানে হইতেছে জারণ বিক্রিয়া ঘটলে অবশ্যই বিজারণ ঘটতে হবে, অথবা বিজারণ ঘটলে অবশ্যই জারণ ঘটতে হবে, একটা ছাড়া আরেকটা হবে না। তো এটাকে আমরা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া বলি, ঠিক আছে, বা রেডক্স বিক্রিয়া বলি। পরের প্রশ্নে যাই। নিচের কোন আয়নটির জারণ ও বিজারণ সম্ভব হয়? নিচের কোন আয়নটার জারণ এবং বিজারণ সম্ভব হয়? দেখো, এই যে সোডিয়াম Na+, তাই না? এই যে Na+, সে যখন বিক্রিয়া করবে সে কিসে পরিণত হবে? Na পরিণত হবে। তার মানে কি, এটা হচ্ছে মুক্ত মৌল, এটাকে আমরা যোজনী কত হবে তখন? জারণ মান কত হবে? 0। তার মানে দেখো, +1 থেকে 0 কমছে না? এটা শুধু কি হবে? বিজারণটা সম্ভব, আর জারণ কিন্তু সম্ভব না, ঠিক আছে? আর এটা দেখি, এই যে ক্লোরিন মাইনাস আছে, তার মানে তার জারণ মান কত? -1। সে যখন বিক্রিয়া শেষে সে কিসে পরিণত হবে? Cl2 পরিণত হবে। তখন তার জারণ মান কত হবে? 0 হবে। দেখো তো, -1 থেকে 0 জারণ সংখ্যা বাড়ছে, বাড়লে কি হবে? এটা জারণ, তার জারণ সম্ভব, বিজারণ কিন্তু সম্ভব না। এরপর দেখো, এই যে Fe2+। আচ্ছা, Fe2+ দেখানোর আগে আমি Fe3+টা দেখাই। Fe3+, এই Fe3+, সে যখন বিক্রিয়া করবে তখন কি হইতে পারে? সে Fe2+ হইতে পারে বা Fe হইতে পারে। Fe2+ হইলে 2 হবে, আর Fe হইলে 0 হবে। দেখো তো, 3 থেকে 2 অথবা 0 হইতেছে, তার মানে কি জারণ মানটা হ্রাস পাইতেছে। হ্রাস পাওয়া মানে কি? বিজারণ। এটার জারণ কিন্তু আর সম্ভব না, বুঝতে পারছো? তাহলে এখন দেখি আমাদের Fe2+। এই যে Fe2+, এই Fe2+ থেকে সে যখন বিক্রিয়া করবে তখন সে কি হইতে পারে? Fe3+ হইতে পারে। Fe2+ একটা ইলেকট্রন দান করে Fe3+ হইতে পারে, অথবা এই Fe2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে সে Fe হইতে পারে। Fe3+ হলে তার জারণ মান কত? +3। আর Fe হইলে 2টা ইলেকট্রন গ্রহণ করে আয়রন মুক্ত মৌল হইলে তখন জারণ মান হবে 0। তাহলে দেখো, এই যে Fe2+-এর এখানে 3+ মানে কি? জারণ সংখ্যা বাড়তেছে, তার এখানে জারণ হইতেছে। আর অপর দিকে দেখো, 2+ থেকে 0 হয়ে গেল, কমছে না? তার মানে কি? বিজারণ হইতেছে। তো একই সাথে জারণও হইতেছে, আবার বিজারণও হইতে পারতেছে। এটা কোনটা? আয়রন। একমাত্র Fe2+-এই এটা করতে পারে এগুলোর মধ্যে। তাহলে আনসার কোনটা হবে? এই যে Fe2+। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। পরের প্রশ্ন যাই। কি বলছে দেখো, কোনটির বিজারণ অসম্ভব? কোনটার বিজারণ অসম্ভব? আচ্ছা দেখি, আমরা সবগুলো দেখি, সমস্যা নেই। এই যে Fe2+, আমি একটু আগে বলছিলাম Fe2+-এ কি হইতে পারে? জারণও হইতে পারে। এই যে Fe3+ মানে কি? জারণ হওয়া। একটা ইলেকট্রন দান করে Fe3+-এ পরিণত হয়, এটা কি? জারণ। আর এই যে 2টা ইলেকট্রন গ্রহণ করে সে Fe হয়, এটা কি? বিজারণ, তাই না? তাহলে এটা কিন্তু হবে না, Fe2+ হবে না। এরপরে দেখো Fe3+, Fe3+-এর ক্ষেত্রে সে কি হইতে পারে? একটা ইলেকট্রন গ্রহণ করে সে Fe2+ হইতে পারে, অথবা 2টা ইলেকট্রন গ্রহণ করে সে Fe হইতে পারে। তো এখানে কি হইতেছে? শুধুমাত্র বিজারণ হইতেছে। এখানে কি বলছে? কোনটির বিজারণ অসম্ভব? এটা তো বিজারণই হইতেছে, এটা হবে না। এরপর দেখো Cl-, যার মান কত? -1। সে বিক্রিয়া শেষে কিসে পরিণত হবে? Cl2, 0।
শূন্য না এটা? তাহলে দেখো -1 থেকে 0 বাড়ছে, জারণ হয়েছে। এটা কিন্তু বিজারণ সম্ভব না, এটা শুধু জারণই সম্ভব। তাহলে আনসার কোনটা হবে? এই যে Cl-। আচ্ছা এরপরটা দেখি ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+, সে যখন বিক্রিয়া শেষে সে কী করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে সে ক্যালসিয়ামে পরিণত হবে, তাই না? তো এখানে কী হবে? +2 থেকে 0, +2 থেকে 0, যার মান হ্রাস পাইছে, এটা বিজারণ। ঠিক আছে, আমাকে বলছে কোনটার বিজারণ অসম্ভব? এই যে ক্লোরিনের বিজারণটা অসম্ভব, Cl- এর বিজারণটা অসম্ভব। তাহলে আনসার দেবে শুধুমাত্র গ নম্বরটা। পরের প্রশ্নে যাই, কোন অর্ধকোষে জারণ বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া মানে কি? জারণ সংখ্যা বৃদ্ধি পাবে। তাহলে দেখি তো ভাইয়া আমাদের ক নম্বর অপশনে দেখো তো, 2+ থেকে জিঙ্ক মানে কি? জিঙ্ক পান হইতেছে 0, জিঙ্ক মানে যার মান কত? 0, কমতেছে, তার মানে কি? এটা বিজারণ। আমাকে তো বিজারণ বলে, আমাকে বলছে জারণ, এটা হবে না। Cu2+ থেকে Cu মানে কি? 0, কেন কি হয়েছে? বিজারণ হয়েছে, এটা হবে না। গ নম্বরে দেখো জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক মানে কি? 0, 0 থেকে 2+ হয়ে গেছে, বাড়ছে না, এটাই কি? জারণ। জারণ, ঠিক আছে। এরপরটা দেখি তো, সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম মানে কি? 0, কমছে, +1 থেকে 0 মানে কি? কমা না, এটা কি? বিজারণ, এটা হবে না। তাহলে আনসার হবে শুধুমাত্র গ নম্বরটা, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন যাই, কোনটি বিজারক? কোনটি বিজারক? যার জারণ ঘটে তাকে আমরা কি বলি? বিজারক বলি, তাই না? এখন দেখো তো, এই যে Fe3+, Fe3+ থেকে কি কি হয় ভাইয়া? Fe3+ থেকে হইতেছে Fe2+ হইতে পারে, অথবা Fe0 হইতে পারে। তো এটার কি? বিজারণ করতেছে, যার তাহলে বিজারণ করতেছে, তাহলে এই যে Fe3+কে আমরা কি বলবো? Fe3+কে আমরা বলবো জারক, বিজারক কিন্তু না। এটাকে আমরা বলবো তখন জারক। আমাকে বলছে বিজারক, তাহলে এটা কিন্তু হইতেছে না। এরপরে দেখো Cu2+, Cu2+, এরপরে বিক্রিয়া শেষে কী হইতে পারে? সে Cu+ হবে। Cu2+ থেকে Cu+ হয়, তার মানে কি? জারণ মান কমতেছে, জারণ মান কমতেছে, তো জারণ মান কমা মানে কি? বিজারণ বিক্রিয়া, তো এটাও কি? জারক, বিজারক কিন্তু না। এরপর দেখো জিঙ্ক 2+, জিঙ্ক 2+ থেকে সে কিসে পরিণত হবে? জিঙ্কে যাবে, মানে কি? 0। দেখো 2+ থেকে 0 হইতেছে, তার মানে কি? এটাও কি? বিজারণ বিক্রিয়া। তো বিজারণ বিক্রিয়া কি হয়? জারক হয়, এটাও জারক। পরেরটা দেখি lead 2+, Pb2+, ঠিক আছে। এটা শেষে সে কিন্তু Pb4+ হইতে পারে, 4+ হইতে পারে। কারণ কি? lead কি? 2টা ইলেকট্রনও দান করতে পারে, 4টাও দান করতে পারে, বোঝা গেল? তাহলে জিনিসটা দেখো তো ভাইয়া, সে 2 থেকে 4 হয়ে গেছে না, তার মানে কি? জারণ মান বৃদ্ধি পাইছে, তার মানে কি? এটা জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়া এটা কি হবে? বিজারক হবে। এটা কি হবে? এটা হবে হইতেছে বিজারক। এই যে আমার কাঙ্ক্ষিত উত্তর হইতেছে এটা, বিজারক। আর বাকিগুলা কি? এই বাকি সবগুলো হইতেছে জারক। এটা হইতেছে জারক, এটা হইতেছে জারক, ঠিক আছে। তার আনসার কোনটা হবে? শুধুমাত্র গ নম্বরটা হবে আনসার। পরের প্রশ্নে যাই, কোনটি জারক পদার্থ যার বিজারণ ঘটবে তাকে আমরা বলবো? দেখো তখন জিঙ্ক, জিঙ্ক মানে কি? 0 অবস্থায় আছে, সে কি করবে? 2টা ইলেকট্রন দান করে সে জিঙ্ক 2+ হইতে পারে, তার মানে কি? এটা 0 থেকে 2+ মানে কি? জারণ বিক্রিয়া, এটা কি হবে? বিজারক হবে, জারক কিন্তু না। এরপর দেখো Cl-, সে কি করবে? সে একটা ইলেকট্রন গ্রহণ করে Cl2 হইতে পারে, মানে বিক্রিয়া শেষে সে Cl2 হবে, তখন তার জারণ মান কত হবে? 0 হবে। তাহলে দেখো -1 থেকে 0 বাড়ছে না, বাড়লে কি হবে? জারণ বিক্রিয়া, এটা কি? বিজারক। এরপর দেখো O2-, এখান থেকে কী হবে? বিক্রিয়া শেষে কী হবে? O2 হবে, মানে কি? 0। তাহলে -2 থেকে 0 বড়, তাহলে এটা কি? জারণ বিক্রিয়া, তাহলে এটাকে বিজারক হবে। এরপর দেখো তো Cu+, Cu+ থেকে সে কি হইতে পারে? Cu2+ হইতে পারে, আরও একটা ইলেকট্রন দান করে সে Cu2+ হইতে পারে, তাহলে এটা কি? জারণ বিক্রিয়া, তাহলে এটা কি হবে? বিজারক হবে। আচ্ছা দেখো তো আমাকে প্রশ্ন কি বলছে, কোনটি জারক? কোনটা জারক যার বিজারণ ঘটে? এখানে কার বিজারণ ঘটছে? 0 থেকে 2+, এটা তো বাড়ছে, -1 থেকে 0 এটাও তো বাড়ছে, -2 থেকে 0 এটাও তো বাড়ছে, প্লাস থেকে +2 এটাও তো বাড়ছে, তাহলে কোনটা হবে?
একটা সেকেন্ড। আচ্ছা এখানে দেখো তো একটা জিনিস, এই যে Cu প্লাস, হ্যাঁ হ্যাঁ এটা তো হইতে পারে। তো এই দেখো এই যে বাকিগুলো, এই যে উপরে যে তিনটা, এগুলো কিন্তু আর কোনো সম্ভব না, এগুলাই কিন্তু হইতেছে, ঠিক আছে। কিন্তু Cu2 প্লাসের ক্ষেত্রে দেখো, Cu প্লাসের ক্ষেত্রে দেখো, এই যে Cu প্লাসের ক্ষেত্রে Cu প্লাস কী করতে পারে, সে আরেকটা ইলেকট্রন দান করে সে Cu2 প্লাস হইতে পারে। আবার সে কী করতে পারে, একটা ইলেকট্রন গ্রহণ করে সে Cu হইতে পারে। বুঝতে পারছো? যেহেতু সে তো Cu প্লাস, তাই না? সে বিক্রিয়া শেষে একটা ইলেকট্রন গ্রহণ করে সে Cu হইতে পারে, বা আরেকটা ইলেকট্রন দান করে সে Cu2 প্লাস হইতে পারে। এখানে প্লাস থেকে +2 জারণ মান, এখানে জারণ বিক্রিয়া করছে, তার মানে এটা বিজারক। আর এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হইতেছে প্লাস থেকে 0 হয়ে গেল, তার মানে জারণ মান কমছে না, কমলে কি বিজারণ বিক্রিয়া, বিজারকে কি হয়, জারক হয়। তাহলে এই যে Cu প্লাসটা কি, এখানে কি জারক। ঠিক আছে, গ নম্বরটা হবে আনসার। পরের প্রশ্নে যাই। একটা বিক্রিয়া দেওয়া আছে জিঙ্ক আর Fe2 প্লাস, জিঙ্ক 2 প্লাস Fe। বিক্রিয়াটিতে কোনটির বিজারণ ঘটেছে? বিজারণ ঘটা মানে কি ভাইয়া, জারণ মান হ্রাস পাবে, জারণ মান হ্রাস পাবে। এখানে দেখো তো এই যে জিঙ্ক, জিঙ্ক মানে কি, এখানে 0 আছে, জিঙ্ক থেকে কি হইল, জিঙ্ক 2 প্লাস, জারণ মান বাড়ছে না, 0 থেকে 2 প্লাস বাড়া মানে কি, এটা হচ্ছে জারণ। বোঝা গেল, এটা হচ্ছে কি জারণ। আচ্ছা এরপর দেখি Fe2 প্লাসের ক্ষেত্রে দেখি, এই যে Fe2 প্লাস, এখানে 2 প্লাস আছে, Fe মানে কি 0, তাহলে কি 2 প্লাস থেকে 0, 2 প্লাস থেকে 0 মানে কি, এখানে জারণ নাকি বিজারণ, জারণ মান হ্রাস পাইছে, তার মানে কি এটা হইতেছে বিজারণ বিক্রিয়া, এটা হইতেছে বিজারণ বিক্রিয়া। বোঝা গেল? তাহলে দেখো কোনটিতে বিজারণ ঘটেছে, এই যে Fe2 প্লাসে বিজারণটা ঘটছে, Fe2 প্লাসে বিজারণটা ঘটছে। একই সাথে আমরা আরেকটু জেনে নেই, এই যে জিঙ্ক, এখানে জিঙ্ক কি ভাইয়া, জিঙ্কে কি করছে, জারণ করছে না, তাহলে জিঙ্ক কি, এখানে জিঙ্ক হইতেছে এখানে বিজারক। যদি প্রশ্ন বলে এখানে বিজারক কোনটা, তাহলে হবে জিঙ্ক। বিজারক কে, বিজারক হইতেছে জিঙ্ক। বলো তো এখানে জারক কে, জারক কে, যার বিজারণ করছে, তাহলে Fe2 প্লাসটা কি হবে, জারক হবে। তাহলে জারক কে ভাইয়া, জারক হইতেছে Fe2 প্লাস। এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। জারক হইতেছে Fe2 প্লাস। পরের প্রশ্ন যাই, কোন বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে বা রেডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া ঘটছে? তো দেখো তো এই যে আমাদের অপশনগুলো দেখি তো একটু ভালোভাবে। আচ্ছা এখন দেখো, এই যে Cu মানে কি, সে 0, HCl মানে কি, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মানে -1 আছে। আর Cu2 প্লাস মানে কি ভাইয়া, Cu2 এখানে কি, এখানে তো তোমার +2, তাই না? আর Cl কি হবে, Cl হবে তোমার -1, আর H2 কি হবে, 0 হবে, H2 হবে 0। তাহলে দেখো তো এখানে হাইড্রোজেন প্লাস থেকে +1 থেকে 0 হইতেছে, তার মানে কি ইলেকট্রন স্থানান্তর হইতেছে, তাহলে এটা কিন্তু হইতেছে না, এখানে জারণ বিজারণ বিক্রিয়া করতেছে। ও আমাকে প্রশ্ন কি বলছে, আমাকে প্রশ্ন বলছে কোন বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর ঘটেছে, এই যে ক নম্বরই তো ঘটছে, তাই না? এই যে প্লাস থেকে 0 হইতেছে, মাইনাস থেকে সমস্যা নাই, আবার এই যে 0 থেকে +2 হইতেছে, ইলেকট্রন স্থানান্তর হইতেছে, তো এই যে জারণ বিক্রিয়া এখানে, আর এটা হচ্ছে তোমার কি বিজারণ বিক্রিয়া, তো জারণ বিজারণ বিক্রিয়া করতেছে, ক নম্বরটা হবে আনসার। খ নম্বরে দেখি, পটাশিয়াম মানে কি, এখানে +1, OH মানে কি -1, H মানে কি +1, Cl মানে কি -1, KCl মানে কি, এখানে KCl মানে হচ্ছে এখানে +1, Cl মানে কি -1, আর পানির ক্ষেত্রে কি হবে +1, অক্সিজেন কি -2 নাকি? তো দেখো তো সব জায়গায় কি, এই যে পটাশিয়াম কি হবে ভাইয়া, এই যে +1 আছে এখানে +1, ক্লোরিন দেখো -1, তার মানে এখানে কোনো ইলেকট্রনে কিন্তু স্থানান্তর হইতেছে না, এটা কিন্তু হবে না, ঠিক আছে। এটা কি হবে, নন রেডক্স বিক্রিয়া একটা। NaCl এর ক্ষেত্রে দেখো, এই যে NaCl এর ক্ষেত্রে সোডিয়াম কি +1, ক্লোরিন কি -1, সিলভার কি +1, নাইট্রেট কি -1, এখানে দেখো সিলভার কি +1, ক্লোরিন কি -1, এখানে কি সোডিয়াম +1, -1, তো ইলেকট্রন কিন্তু স্থানান্তর হইতেছে না, এটা হবে না। এক্ষেত্রে দেখো কে পটাশিয়াম কি +1, আয়রন কি -1, লেড কি ভাইয়া, লেড এখানে কি, লেড কি এখানে 2 হবে,
এখানে মনে হয় 2 হবে, তাই না? নাকি 2 হওয়ার কথা, PbNO3 2 হওয়ার কথা। আচ্ছা এখানে দেখো তো, এই যে 2K পটাশিয়াম কি, আমি কি বললাম পটাশিয়াম হইতেছে এখানে +1, আর আয়োডিন কি -1, আর lead NO3, এটা ক্ষেত্রে কি হবে? না এটা 2 মনে হবে না, এটা মনে থাকে। ঠিক আছে, তো এখানেও কিন্তু কোনো দেখো ইলেকট্রন কিন্তু স্থানান্তর হইতেছে না। এই যে নিচের যে তিনটা যে বিক্রিয়া, এই যে নিচের যে তিনটা যে বিক্রিয়া, এই তিনটা বিক্রিয়া হইতেছে নন রেডক্স বিক্রিয়া, যেখানে ইলেকট্রনের স্থানান্তর হবে না বা জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে না। বুঝা গেল? নন রেডক্স বিক্রিয়া নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আমার আনসার কোনটা? আনসার হইতে শুধুমাত্র ক নম্বরটা। পরের প্রশ্নটা কি বলছে দেখো, সংযোজন বিক্রিয়ার উদাহরণ কোনটি? সংযোজন বিক্রিয়া মানে কি বা সংযোজন বিক্রিয়ার সংজ্ঞা কি? মানে যে জারণ বিজারণ বিক্রিয়ায় অনেকগুলা বিক্রিয়ক পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করবে? একটা মাত্র উৎপাদ সৃষ্টি করবে। মনে করো এই এ হইতেছে একটা বিক্রিয়ক, এই বি হইতেছে আরেকটা বিক্রিয়ক, এই যে সি হইতেছে আরেকটা বিক্রিয়ক, এইগুলা পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করবে? একটা মাত্র উৎপাদ সৃষ্টি করবে, সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তাহলে দেখো তো এখানে এই যে দেখো গ নম্বরে দেখো, অনেকগুলো বিক্রিয়ক মিলে কি করছে? একটা মাত্র উৎপাদ সৃষ্টি করছে, আর বাকিগুলোতে কিন্তু কোনো কিছুই হয় নাই। ঠিক আছে, তাহলে সংযোজন বিক্রিয়া কোনটা হবে? এই যে গ নম্বরটা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটু দেখি আমরা, এই যে পানিকে ভেঙে হাইড্রোজেন অক্সিজেন তৈরি হয়েছে, যদি বিক্রিয়ক একটা মাত্র বিক্রিয়ক থেকে যদি অনেকগুলো যদি উৎপাদ তৈরি হয়, সেটাকে আমরা বলি বিয়োজন বিক্রিয়া। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি বিয়োজন বিক্রিয়া। মানে কি সংযোজন বিক্রিয়া উল্টা আর কি। ঠিক আছে, বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, এরপরে দেখো এই যে জিঙ্ক, এখানে কপার সালফেট, জিঙ্ক কপার সালফেট, এখানে কি হয়ে গেছে? জিঙ্ক সালফেট। দেখো তো কপারের চাইতে জিঙ্কের সক্রিয়তা বেশি, এ কারণে জিঙ্ক কি করছে? সালফেটের সাথে বিক্রিয়া করে ফেলছে। তো এটা প্রতিস্থাপিত করছে না, এ কারণে এই 2 নম্বর এটাকে কি বলা হয়? এই বিক্রিয়ার নাম কি? এটার নাম হইতেছে প্রতিস্থাপন বিক্রিয়া। সবগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে দেখো ঘ নম্বরে দেখো, মিথেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করছে। এরকম যদি অক্সিজেন যদি যুগ দেখো, তাহলে সরাসরি বলবা কি? এটা হচ্ছে দহন বিক্রিয়া। এই যে বিক্রিয়ার নাম কি? দহন বিক্রিয়া। অক্সিজেন থাকা মানে কি? দহন বিক্রিয়া। ঠিক আছে, এটা শর্টকাটে কি মনে রাখবা। বুঝা গেল? তা আমরা সবগুলো জেনে ফেললাম। পরবর্তী প্রশ্নে যাই, কোনটি সংশ্লেষণ বিক্রিয়া? দেখো এখানে একটা জিনিস বলি, এই সংযোজন বিক্রিয়া মানে কি? সংযোজন, এই যে ভাই সংযোজন মানে কি হবে? এক বা একাধিক বিক্রিয়কগুলা মিলে কি করবে? এক বা একাধিক বিক্রিয়কগুলা মিলে একটা মাত্র উৎপাদ সৃষ্টি করবে। এরকম উদাহরণ কি আছে? উদাহরণ আছে হইতেছে কি দেওয়া যায়? এই যে মনে করো FeCl2, এটার সাথে যখন Cl2 বিক্রিয়া করে তখন কি সৃষ্টি হয়? FeCl3। দেখো তাহলে এটা কি? এটা সংযোজন বিক্রিয়া না? আচ্ছা এখন আমরা সংশ্লেষণ বিক্রিয়াটা বোঝার চেষ্টা করি। সংশ্লেষণ জিনিসটা কি? এই যে সংশ্লেষণ বিক্রিয়াও কি হবে? এক বা একাধিক বিক্রিয়ক মিলে একটা মাত্র উৎপাদ তৈরি করবে। এক্ষেত্রে কি হয়? মনে করো এই যে N2 আর H2, এখান থেকে কি হয়? NH3 অ্যামোনিয়া সৃষ্টি হয়। তাইলে এই দুটার মধ্যে পার্থক্য কি? এই যে সংযোজন বিক্রিয়ায় কি হবে? সংযোজন বিক্রিয়া হইতেছে তোমার মৌলিক পদার্থ, এই যে মৌলিক পদার্থ Cl2 মানে কি? শুধুমাত্র এখানে ক্লোরিন আছে, বা যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ মিলে কি করবে? একটা মাত্র উৎপাদ সৃষ্টি করবে। আর সংশ্লেষণে কি হয়? শুধুমাত্র মৌলিক পদার্থগুলো মিলে একটা মাত্র উৎপাদ সৃষ্টি করবে। N2 মানে কি? শুধুমাত্র নাইট্রোজেন আছে। H2 মানে কি? শুধুমাত্র হাইড্রোজেন আছে। তো এরা কি মৌলিক পদার্থ না? তো শুধুমাত্র মৌলিকগুলো মিলে কি করবে? একটা মাত্র উৎপাদ তৈরি করবে। আর সংযোজনে মৌলিকও হইতে পারে, যৌগিকও হইতে পারে। ঠিক আছে, তাহলে কোনটি সংশ্লেষণ বিক্রিয়া? দেখো এই যে এখানে ক নম্বর অপশন দেখো, FeCl2 Cl2 FeCl3, এখানে যৌগিক আছে, তাহলে এটা কি হবে? এটা কিন্তু সংশ্লেষণ হবে না, এটা হবে সংযোজন বিক্রিয়া। এটা সংযোজনের মধ্যে পড়তেছে।
ঠিক আছে, এরপরে দেখো এই যে কার্বনের সাথে অক্সিজেন আছে, তার মানে কি দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া। ঠিক আছে, আবার কি ভাইয়া, এই যে এটা কি কার্বন কি এটা মৌলিক না, অক্সিজেন কি এটা মৌলিক না, মিলে কি তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটাকে আমি কি বলতে পারি সংশ্লেষণ বলতে পারি, সংশ্লেষণ। কারণ কি অনেকগুলো বিক্রিয়ক পরস্পর মিলিত হয়ে একটা মাত্র উৎপাদ সৃষ্টি করছে। ঠিক আছে, আর যে ঘ নম্বরটা বলো তো, এই যে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করে ফেলছে, করে সে বসে গেছে, এটা কি হবে, এটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। ঘ নম্বরটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি তুমি এখন বুঝতে পারছো। এরপর দেখো যে খ নম্বর বিক্রিয়াটা আমি কি বলছিলাম, এই যে অ্যাসিড আর ক্ষার তারা মিলে কি তৈরি করবে, যদি লবণ আর যদি পানি যদি তৈরি করে, সেই বিক্রিয়াকে আমরা কি বলি প্রশমন বিক্রিয়া, প্রথম দিকে বলছিলাম। তাহলে এই বিক্রিয়ার নাম কি প্রশমন বিক্রিয়া। ঠিক আছে, আমার আনসার কোনটা হবে ভাইয়া, এই যে গ নম্বরটা হবে, সংশ্লেষণ বিক্রিয়া হবে এটা, গ নম্বরটা। পরের প্রশ্নে যাই, বিয়োজন বিক্রিয়া কোনটা, এই যে বিক্রিয়ক থেকে অনেকগুলো উৎপাদ সৃষ্টি হবে, সেটাকে আমরা কি বলি বিয়োজন বিক্রিয়া বলি। ঠিক আছে, যেমন ধরো কি, এই যে মনে করো এই যে তোমাদের ক নম্বর অপশনে দেখো, এই যে PCl5 একটা বিক্রিয়ক থেকে অনেকগুলো উৎপাদ সৃষ্টি হইতেছে, এটা হবে তোমার বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে, বা এই যে খ নম্বরটা দেখো তো, যে সোডিয়াম আছে কপার আছে, কপারের জায়গায় কে বসছে সোডিয়ামকে বসছে, প্রতিস্থাপিত হয়ে গেছে, তাহলে এই যে 2 নম্বর বিক্রিয়াটা কি হবে সবাই একটু বলো, এটার নাম হইতেছে প্রতিস্থাপন বিক্রিয়া, এটার নাম হইতেছে প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে দেখো FeCl2 আর Cl2 তাহলে মিলে কি সৃষ্টি করছে FeCl3, এখানে বিটা মনে হবে না, এটা অতীত আসছে। ঠিক আছে, তো এটা কি হবে ভাইয়া, এটা হবে তোমার সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ কিন্তু হবে না, তার কারণে যৌগিক আছে, তো এটা হবে তোমার সংযোজন বিক্রিয়া। গ নম্বরে দেখো তো H2 আর Cl2 HCl মৌলিক পদার্থ না, তো এটা কি হবে সংশ্লেষণ হবে, এটা হবে সংশ্লেষণ, এটা হবে সংশ্লেষণ বিক্রিয়া। আশা করি তোমাদের বোঝার কথা। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাই, দেখো তো কি বলছে FeCl2 আর Cl2 মিলে FeCl3, আগে বলো এটা কোন বিক্রিয়া, এটা হইতেছে সংযোজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, কারণ একটা মাত্র উৎপাদ সৃষ্টি হয়েছে। এটা প্রশমন না, প্রশমন বিক্রিয়া মানে কি তোমার অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি সৃষ্টি করবে, সেটাতে প্রশমন বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া মানে কি ইলেকট্রন আদান প্রদান হবে, দেখি এখানে ইলেকট্রন আদান প্রদান হয় কিনা। এই যে বিক্রিয়ায়, এই বিক্রিয়ায় FeCl2 মানে কি আয়রন হইতেছে 2+, Cl কি -1, Cl2 মানে কি এখানে 0, যার মান কত 0, আর FeCl3 এ Feর যার মান কত +3, আর Cl কত হবে -1 হবে। দেখো তো ভাই এখানে আয়রন 2+ থেকে 3+ হইল, তার মানে কি আয়রন 2+ থেকে 3+ হইল, এটা কোন বিক্রিয়া জারণ বিক্রিয়া, এটা হইতেছে জারণ বিক্রিয়া। এরপরে দেখো তো Cl0, Cl0 থেকে Cl- বাড়ছে না, সরি বাড়া না তো কমছে, 0 থেকে -1 কমা, এটা কি এটা হচ্ছে বিজারণ। তাহলে যে বিক্রিয়ায় জারণ বিজারণ বিক্রিয়া ঘটে সেটাকে আমরা কি বলি রেডক্স বিক্রিয়া বলি, তাহলে এটা কিন্তু সঠিক। ঠিক আছে, এরপর দেখো তো তাহলে আনসার কোনটা হবে, এই যে খ নম্বরটা হবে। আচ্ছা পরের প্রশ্ন যাই, এই যে AgNO3 মানে কি সিলভার নাইট্রেট, এটা NaCl এর সাথে বিক্রিয়া করে NaNO3 বা সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করে, সাথে কি তৈরি করে AgCl মানে কি সিলভার ক্লোরাইড। বিক্রিয়ায় দর্শক আয়নের ক্ষেত্রে কোনটি সঠিক, দর্শক আয়নের ক্ষেত্রে কোনটা সঠিক, দেখো এই যে বিক্রিয়াতে, এই বিক্রিয়াটা আমি আবার লিখি এখানে, সিলভার নাইট্রেট এটা যখন NaCl এর সাথে যখন বিক্রিয়া করবে তখন কি সৃষ্টি করবে সোডিয়াম নাইট্রেট, সাথে কে সাথে হইতেছে সিলভার ক্লোরাইড। এখানে বলে রাখি এই যে সিলভার ক্লোরাইড এই যেটা, এটা কি হয়ে যায়, এটা বিক্রিয়া শেষে অধিক্ষিপ্ত হয়ে যায়, অধিক্ষিপ্তকে আমরা এই চিহ্ন দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এটা কি হবে ভাইয়া, এই বিক্রিয়ার নাম কি, এই বিক্রিয়ার নাম হইতেছে অধক্ষেপণ বিক্রিয়া, তোমাদের বইয়ের দেখো পিছনের দিকে দেওয়া আছে অধক্ষেপণ বিক্রিয়া, অধক্ষেপণ বিক্রিয়া। ঠিক আছে, তো এখানে দেখো এখানে এই যে সিলভার এটা জারণ মান কত +1, নাইট্রেট জারণ মান কত -1, সোডিয়াম ক্লোরাইডের
সোডিয়ামের জারণ মান কত +1, ক্লোরিন কত -1। এরপরে সোডিয়াম কত ভাই, সোডিয়াম নাইট্রেটে কত, সোডিয়ামের জারণ মান কত +1, নাইট্রেটের জারণ মান কত -1। এটা তো বাদে তো অধিকৃত হয়ে গেছে, এটা কিন্তু আর হিসাবের বাইরে দরকার নেই। তাহলে দেখো এই যে বিক্রিয়ায় আমার নাইট্রেট, এই যে নাইট্রেট -1, এখানে দেখো নাইট্রেট -1, সোডিয়াম +1, সোডিয়াম +1, দেখো এদের কিন্তু কোনো চেঞ্জ হইতেছে না। তো দর্শক আয়ন মানে কি? দর্শক আয়ন মানে হইতেছে বিক্রিয়া শেষে যাদের জারণ মানে কোনো চেঞ্জ হয় না তাদেরকে আমরা বলি দর্শক আয়ন। ঠিক আছে, এখানে কিন্তু এই যে নাইট্রেট, হ্যাঁ এই যে নাইট্রেট এবং এই যে সোডিয়াম, এদের কিন্তু কোনো জারণ মানে কোনো চেঞ্জ হইতেছে না, এখানে এইগুলো কি হবে দর্শক আয়ন হবে। তাহলে সোডিয়াম আর নাইট্রেট কোথায় আছে দেখো, এই যে গ নম্বরে দেখো সোডিয়াম আর নাইট্রেট দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তো ভাইয়া এখানে তোমাদের কিছু প্র্যাকটিস দেওয়া আছে, দেখো এতক্ষণ যা যা বললাম এগুলোর উপর তোমাদের প্র্যাকটিস দেওয়া আছে। তো যে ক্যালসিয়াম আর ক্লোরিন বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড বিক্রিয়াতে কোনটি জারিত হয়েছে? এই যে ক্যালসিয়ামের ক্ষেত্রে যার মান কত 0 আর ক্লোরিনে কত 0, তো এখানে এসে কী হইলো ক্যালসিয়াম 2+, ক্লোরিন মাইনাস। এখন তোমরা দেখবা কোনটা জারিত হয়েছে কোনটা বিজারিত হয়েছে। ঠিক আছে, আবার বলো তো এই যে বিক্রিয়াটা এটা কোন ধরনের বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া নাকি সংশ্লেষণ বিক্রিয়া? মৌলিক পদার্থ তাহলে কী হবে সংশ্লেষণ বিক্রিয়া। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম আছে, জিঙ্ক 2+ আছে, এখান থেকে ম্যাগনেসিয়াম 2+ আর জিঙ্ক, এই বিক্রিয়ার বিজারক কোনটা? ম্যাগনেসিয়াম 0 থেকে ম্যাগনেসিয়াম 2+ মানে কি জারণ হইলে বিজারক, আর জিঙ্ক 2+ থেকে জিঙ্ক মানে কি 0 বিজারণ হয়েছে তার মানে কি জারক। তো তোমরা দেখবা জারক কোনটা বিজারক কোনটা। ঠিক আছে, এরপর দেখো কোনটি জারক ও বিজারক উভয়ভাবে কাজ করে, তোমাদের বাড়ির কাছে আনসার দেওয়া আছে এখানে খ নম্বর। কেন খ নম্বর তুমি একটু চিন্তা করবা। তবে আজকের ক্লাস এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা জারণ সংখ্যা নির্ণয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।